রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সবাইকে অভিবাদন। আমরা বাংলাদেশের রাজনীতি, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলবো। আজকে যে প্রাসঙ্গিক বিষয় আসবো, আগামীকাল জাতীয় সংস্কার জোটের যে প্রোগ্রাম, আমরা আজকে শুধুমাত্র ওই বিষয়টা নিয়ে আলোকপাত করব। শুরুতে আমাদের কাছে উপস্থিত আছেন আমাদের সাথে জনাব আব্দুর রহিম সাহেব, উনি জাতীয় সংস্কার জোটের সদস্য সচিব নাম্বার 1। এই যে জাতীয় সংস্কার যে জোট, এই জোট কেন গঠন করলেন? আপনি তো বাংলাদেশের সার্বিক অবস্থাটা আমরা সবাই জানি যে বিগত 53 বছর আর এখানে এখানে 24 নিয়ে সবকিছু মিলিয়ে দেশ স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশটা যেভাবে রাজনৈতিকভাবে আমরা পিছিয়ে গেছি এবং নানান রকম অপকর্ম এই দেশে হয়েছে ক্ষমতাসীনদের দ্বারা। তো বিশেষ করে আমরা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই কথাটা মনে হয় আমাদের দেশের জন্য প্রযোজ্য। তো আমরা লক্ষ্য করলাম একটা পরিবর্তন 24 আমাদের সামনে এনে দিয়েছে, চোখ খুলে দিয়েছে। বাংলাদেশে আমাদের যোগ্য নেতার, যোগ্য মানুষ, দেশপ্রেমিকের অভাব নেই, কিন্তু আমরা তাদেরকে সমন্বয় করতে পারছিলাম না, তাদেরকে এক সুতাতে বাঁধতে পারছিলাম না। 24 আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আত্মসচেতনতার ক্ষেত্রে। বিশেষ করে লক্ষ্য করুন, একটা ধারণা হয়ে গেছিল যে আমরা মনে হয় এই ফেসিবাদ থেকে বাঁচতে পারবো না, এটা কবে শেষ হবে ফেসিবাদের রাজত্ব, এটা আমাদের সকলের মধ্যে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছিল। সবাই বিশ্বাস করতেছিল টাকায় সবকিছু হয়, ক্ষমতায় সবকিছু হয়, ভারতের সাহায্যে যারা পাবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। এমন একটা ভাবনা, এমন একটা বিশ্বাস, যা কিনা আমাদের 18 কোটি মানুষকে অবিশ্বাস করে তুলতেছে। আমরা আবার নতুন করে এই আমাদের ইয়াং ছেলেমেয়েরা এবং শ্রমিকরা যে রক্ত দিয়ে 24কে বিজয় করলেন, তাদের উসিলা করে আমরা আবার নতুন করে ভাবতে শিখেছি, কথা বলতে শিখেছি, প্রতিবাদ করতে শিখেছি। সেই প্রতিবাদের ভাষাই হচ্ছে আমাদের বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আগে থেকে কাজ করছিল, আর এখন সেখানে আমরা একটা জোট তৈরি করেছি। সেই জোটটা হচ্ছে জাতীয় সংস্কার জোট। আপনি নাম দেখেই বুঝতে পারছেন, জাতীয় সংস্কার জোট। আমরা এখন পর্যন্ত আমাদের এই সংস্কার জোটে 5টি জোট এবং 35টি দল আমাদের অন্তর্ভুক্ত হয়েছেন। কাজেই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছি এবং আরো আমাদের সাথে প্রায় 10টি দল আলোচনা চলছে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। তো জি, ধন্যবাদ জি, আপনাকে। ধন্যবাদ। আমাদের সাথে এস এম জলিল সাহেব উপস্থিত হয়েছেন। আমার যে জলিল সাহেবের প্রথমে আমরা আসসালামু ইন্ট্রোডিউশন দিব। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের এই টিটু টুডেস চ্যানেলে আপনাকে স্বাগতম। আচ্ছা, জলিল সাহেব, আপনি কেন এই জোটের সাথে সম্পৃক্ত হলেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। প্রকৃতপক্ষে আহ জনাব আমার বন্ধু বরেশু আব্দুর রহিম সাহেব, দীর্ঘদিন থেকে তার সাথে আমার ভালো সম্পর্ক। আমার নিজস্ব একটা সক্রিয় দল আছে এবং আমার একটা জোট আছে, সম্মিলিত ইসলামী ঐক্য জোট। এই জোটেরই আমি একজন ভাইস চেয়ারম্যান। ইভেন আমার নিজস্ব একটা দল আছে, স্বাধীন বাংলার সংসদ, সাবাস বাংলাদেশ। এই দল, রহিম ভাই আমাকে অনেক ভালোবাসে এবং ভালোবাসার সেই অঙ্গন থেকে আমি তাকে, তার সেই ডাকে আমি সাড়া দিয়ে আমি জাতীয় সংস্কার জোটের সাথে একাত্মতা পোষণ করছি। এবং এর সাথে সাথে আমি আরো বলতে চাই, দেশের যে ক্রান্তি লগ্ন, এই লগ্নটাকে আমরা উতরে যেতে চাই এবং বাংলাদেশের মাঝে আমরা একটা বৃহৎ আকারে বিস্ফোরণ ঘটাতে চাই এবং স্বাধিকার বাংলাদেশের মানুষেরা সম্মিলিতভাবে সবাই যেন একাত্মতার সাথে জীবন যাপন করতে পারবে এবং বাংলাদেশের সুখ সমৃদ্ধি লাভ করতে পারবে। সেই লক্ষ্যে আমাদের এই সংস্কার জোটের আগমন এবং আমাদের আজকের এই আত্মপ্রকাশ। তো যাই হোক, জি, আমি ধন্যবাদ। আমার অঙ্গন থেকে বলতে চাই। জি জি, বলুন। ধন্যবাদ আপনাকে। আমি রহিম সাহেবের কাছে আসতে চাই যে জলিল সাহেব যে কথাটা বললো, যে এটা করলাম 1954 সালে যুক্ত ফ্রন্ট আর আপনাদের এই জাতীয় সংস্কার জোট, এই দুটার মধ্যে মিল আর জি, অমিলটা কোথায়? রহিম সাহেব, শুরুতে রহিম সাহেব বলবেন। আচ্ছা,
আমরা আসলে ইতিহাস নানান ভাবে আমাদের সামনে আছে। ইতিহাস থেকে আমরা শিখতে চাই। আমরা এই মুহূর্তে আমাদের পিছনের দিকে আমরা যেতে চাই না, আসলে বলতেও চাই না। আমাদের আধুনিক যুগে আধুনিক সিস্টেম এমন ভাবে আসছে, যেমন দেখেন 54 যুক্ত ফ্রন্টে তো আজকের এই সিস্টেম ছিল না। এই যে আমি আপনার সাথে কথা বলছি, দর্শকরা দেখতেছে, ছিল ছিল না। আমরা 54 যুক্ত ফ্রন্টের যে অভিজ্ঞতা, তার চেয়ে আরো অনেক অভিজ্ঞতায় বেশি আমরা সম্পূর্ণ অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা 24কে মনে করতে চাই আমাদের স্বাধীনতা। 24 আমাদের দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। আমি 54কে ছোট করছি না, আমার সামনে 24 আছে। আমার মাইন্ডটাকে, আমার সেটটাকে আমি আর পিছনে নিতে চাই না। আমি সামনে এগিয়ে যাব। প্রযুক্তি, আধুনিকতা, জনগণ এবং আজকের যে বিপ্লব, যে বিপ্লবটা আমাদের বিজ্ঞানের বিপ্লব হয়েছে, সবকিছু মিলিয়ে আমরা সামনে যাব। যে আমি আমরা সেজন্য আমরা পিছনে অনেক কোনো কিছুতে চেঞ্জ হয়েছি। আমরা একটা কথা বলি যে আমরা অনেক কিছুতে চেঞ্জ হয়ে গেছি। যে আপনি যেন প্রযুক্তিগত, আমরা ওই 54 যে নেতা ছিলেন তাদেরকে দেখতাম তারা ঘরবাড়ি বিক্রি করে, জমি সম্পদ বিক্রি করে, অর্থ উপার্জন করে মানুষের সমাজ সেবা করতো। আর বর্তমান নেতারা তাদের রাজনীতি করে সম্পদ অর্জনের জন্য। এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই জাতীয় সংস্কার জোট, শুরুতে জলিল সাহেব বলবেন, এরপরে আব্দুর রহিম সাহেব বলবেন। জলিল সাহেব বলেন, এই দৃষ্টিকোণ থেকে আমাদের জোট কি আমরা সেই 54 নেতার মতো হব, না আধুনিক যে নেতা সেই নেতার মতো হব? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আবার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই ধরনের প্রশ্ন বর্তমান জামানায় এবং বর্তমান যে ইজম আছে, এই ধরনের প্রশ্ন কেউ করে না। এবং আমার বন্ধু বরেশু আব্দুর রহিম সাহেব যে কথা বললেন যে আসলে আমরা দেশের দেশাত্মবোধ ফিরে চাই এবং দেশাত্মবোধের সাথে আমরা চলতে চাই। তাই সেই লক্ষ্যে আমার একটা চিন্তা চেতনা এবং মিশন, সেটা হচ্ছে আমরা একটা আলোকিত দেশ চাই, আলোকিত মনের মানুষ চাই এবং দেশাত্মবোধ চাই, সুষম পরিবর্তন চাই, দূরদর্শী মানবতা চাই, চাই আলোকিত শাসন, চাই ভাত ও ভাগ্যের উন্নয়ন। এই হচ্ছে আমার একটা মূল থিম। এখন এই থিমের পরে আমাদের এই জাতীয় সংস্কার জোটটা মানে এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার আলোকে আমরা সম্মিলিতভাবে সবাই একটা বিস্ফোরণ ঘটা চাই এবং দেশের বর্তমান যারা জান্তা এবং যারা শাসন কার্যালয়ে যারা আছে এবং শাসন কার্য পরিচালনা করছে, দেশের কাজ করতেছে, এদেরকে আমরা বুঝাতে চাই যে আপনাদের ভিতরে কোথায় কোথায় ভুল আছে, সেই ভুলগুলোকে আপনারা সংশোধন করে আমাদের সাথে একাত্মতা বোধ করে এবং এগিয়ে যান। এবং পূর্বে যে সমস্ত নেতা নেত্রী যারা ছিলেন, তারা ছিলেন কি, আমার একটা কথা লেখা আছে, আমার লিখিত একটা বিষয় আছে, এটা আপনি যদি শোনেন আপনাকে আমি পড়ে শোনাতে পারি। সেটা হচ্ছে কি, হারাধনের হারানো মানে দুধ দোহানো গাভীর মতো। সে হারাধনের হারানো দুধ দোহানো গাভী এই দেশটাকে মানুষ পেয়ে বসছে, এই বিগত রাজনীতিবিদ যারা ছিলেন তারাই। তো দেখা যাচ্ছে যে হারাধনে হারানো রাজনীতি, হারাধনে সেই হারানো গাভীর দুধ দোহাই খেয়ে যাচ্ছে। আর এর ভিতর আর একটা কথা হচ্ছে, এই হারাধনে হারানো যে গাভীটা, সেই গাভীটা হচ্ছে এই বাংলাদেশটা। আর আমরা হচ্ছে সেই বাংলাদেশের জনগণ, যে আমরা না খেয়ে দিন অতিবাদ করছি। সে 3 নম্বর ছাগলের বাচ্চার মতো, 1 নম্বর 2 নম্বর ছাগলের বাচ্চা দুধ খেয়ে যাচ্ছে, 3 নম্বর ছাগলের বাচ্চা দুধ খেতে না পেরে ওই 2 নম্বর 1 নম্বর 2 নম্বর বাচ্চা নাচানাচি করছে, এর সাথে সাথে আমরা তাল মিলে নাচানাচি করছি। বাংলাদেশের মানুষ আসলে বোঝে না। বাংলাদেশের মানুষ মনে করে কি, সুন্দর সুন্দর কথা বললে, সুন্দর সুন্দর দিক দেখালে মনে করে যে আমরা সুখী হয়ে যাব এবং আমার দেশ মানে কি ভাতে মাছে বাঙালি তৈরি হয়ে যাব। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। কখনো দেয়নি, বাংলাদেশের লোক পায়নি এবং পাবেও না। আমরা এই জায়গাটাই পূরণ করতে চাই, এই জায়গাটায় যে ফিলিংস আছে এই ফিলিংসটাকে দিতে চাই। এবং আনফিলিংস মুভমেন্টে মানুষগুলো যে এখন চলছে, সেই আনফিলিং জায়গাটাকে আমরা পরিপূরক হিসেবে, আমরা সহায়ক হিসেবে দেশের হাল ধরতে চাই এবং আমরা এগিয়ে যেতে চাই এই সংস্কার জোটের মাধ্যম দিয়ে, জি, ইনশাআল্লাহ। আপনাকে আশা ধন্যবাদ। করি আর আমার কথা এবার বুঝতে রহিম পেরেছেন। সাহেব বলবেন। আচ্ছা আচ্ছা, আমি 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 বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের ব্রিটিশ আমলেও মীর জাফর ছিল, বেঈমান ছিল। এটা পৃথিবী সৃষ্টির পর থেকে সাধু এবং শয়তানের লড়াই চলছে। আমি বলবো না যে 54 সালে বা অন্য রাজনৈতিক নেতৃত্বের সময় একেবারে ধুঁধে দেওয়া সবাই ছিল, এ কথা বলার সুযোগ নেই। আমরা হয়তো ভিতরে ঢুকলে দেখবো যে কিছু খারাপ লোক তখনও ছিল। হয়তো তারা তখন দুর্বল ছিল, তাদেরকে খারাপ করতে গেলেও এত খারাপ আমাদেরকে হয়তো করতে পারে নাই। সেজন্য খারাপ থাকবে, ভালো থাকবে। সংস্কার আমরা যতই করি, এটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার আমাদের চলতেই থাকবে এবং সংস্কারের সাথে সাথে বিচারও থাকতে হবে।
আপনি যদি ন্যায্য উপযুক্ত বিচার ব্যবস্থা করেন, চেক অ্যান্ড ব্যালেন্স যদি হয়, তাহলে যারা অপরাধ করবে তারা ভাববে যে না, আমি বিচারের বাইরে নই, আজকে না হোক কালকে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের যেটা হয়েছে স্বাধীনতার পর থেকে নানান অভিজ্ঞতা আমরা পেয়েছি। আসলে এখন আমাদের সামনে এগোবার পালা। আমরা যদি এগুলো নিয়ে কথা বলতে চাই, অনেক বলতে পারবো। তা আমি যেহেতু এই বাংলাদেশ স্বতন্ত্র আমি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ হিসাবে যে মানে কনসেপ্ট নিয়ে বাংলাদেশের সকল স্বতন্ত্রকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছি, এরা কারা? এরা কিন্তু আসলে অবহেলিত সব ক্ষেত্রে রাজনৈতিকভাবে, কিন্তু তারা সততার দিক থেকে অন্যের তুলনায় এগিয়ে আছে। তো এখন ঠিক আমি যখন দেখলাম যে বেশ কিছু মানুষ যারা রাজনৈতিক দল করে, বিভিন্ন সংগঠন করে, তারাও ডিপ্রাইভ হচ্ছে। যারা ভালো ভালো রাজনৈতিক ব্যক্তি আছে, যারা আপনি যেটা বললেন সেই 54-এর মতো স্পিরিট নিয়ে কাজ করতে চায়, 24-এর স্পিরিট নিয়ে আগাতে চায়, এই মানুষগুলা এখনকার প্রেক্ষাপটে খুব একটা ঐক্যবদ্ধ নয়। উপযুক্ত নেতার অভাবে, যোগ্য নেতার অভাবে তারা একত্রিত হতে পারছে না। সবসময় আমরা নেতাদের দোষ ধরতেছি, কোনো না কোনো দোষ থাকছে, নেতাদের দোষ যে নাই তা না, দোষ থাকছে। আর সেই দোষটাকে পুঁজি করে প্রভাকাণ্ডা এমন ভাবে দেশে বিদেশে মিলিয়ে করা হচ্ছে। আমি যদি আরেকটু আপনাকে খোলাসা বলি, আমাদের সামনে উজ্জ্বল ছিল আজকে এনসিপি, এই যে আমাদের স্টুডেন্টদের যে দলটা, আপনি দেখুন তারা কিন্তু অলরেডি দেশি এবং বিদেশি চক্রান্তের শিকার হয়ে গেছে। বলগুলো তারা তৈরি করে দিচ্ছে, তারা নিজেরাই বল তৈরি করে দিচ্ছে। যতটা না বল নিজেরা তৈরি করে দিচ্ছে, তার চেয়ে বেশি তারা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তাদের যে সম্ভাবনাটা ছিল, মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা ছিল, মানুষ কিন্তু কিছুটা হতাশ হচ্ছে। আর এই হতাশার সুযোগগুলো নিচ্ছে আমাদের ফেসিবাদীরা। এবং নতুন ফেসিবাদী তৈরি হওয়ার যে সাহস দেখতেছেন আপনারা, যে কথাবার্তা শুনতেছেন, যে ভাবসাব দেখতেছেন, সেগুলা কিন্তু হচ্ছে আজকে এনসিপির এই দুর্বলতার সুযোগের কারণে। আমি মনে করি এনসিপি একা 24-কে ধারণ করে এগিয়ে যেতে পারবে না, সেখানে আরো এক্সট্রা ফোর্সের দরকার। সেই ফোর্স গুলা যারা 24-কে ধারণ করে, তারা প্যারালাল, এনসিপির পাশাপাশি প্যারালাল অনেকগুলো শক্তি বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। এগুলোর কিছুই প্রয়োজন হতো না যদি কিনা আমাদের আজকে বড় দল যারা, তারা যদি নিজেদের দলের মধ্যে যদি তারা সংস্কার আনতেন, তারা যদি তাদের দলের নেতা যারা, বিশেষ করে মনে করেন তাদের দলের প্রধান নেতা যারা, যারা এই দলের প্রতিষ্ঠাতা, কমসে কম তাদের যে আদর্শ সেটাকে ধারণ করতেন, তাহলে বাংলাদেশ কিন্তু আজকে একটা স্বাভাবিক অবস্থায় থাকতো। আমাদেরকে হয়তো এইভাবে জোট করার প্রয়োজন হতো। আচ্ছা, আমরা জোট করছি কেন? কার জন্য, যে কিসের জন্য? এখন আমার কথা হচ্ছে যে জোটটা যে করলেন, এই জোটে আপনাদের কাদেরকে নিবেন কাদেরকে নিবেন না সেই বিষয়ে আপনার মন্তব্যটা বুঝতে চাচ্ছি। আপনি যেহেতু দেখুন, সদস্য যারা, একের দায়িত্বে আছেন। আমি আরেকটা সংশোধন করি, আমরা কিন্তু এখন একটু সংশোধন হয়েছে আমাদের দায়িত্ব বন্টনের ক্ষেত্রে। এখন আমি আছি ওই 1 এবং 2 যেটা ছিল সেটা আমরা একটু সংশোধন করেছি, আমাদের মধ্যে আরো নেতাকর্মীরা আসছেন, সেজন্য আমরা এখন আমি ছিলাম 1, আমি পরিপূর্ণভাবে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার সদস্য সচিব হিসাবে। এখানে 1 আর 2 নাই। জি। তারপরে যিনি 2-এ ছিলেন, প্রফেসর AR খান সাহেব, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান সমন্বয়ক হিসাবে। তিনি প্রধান সমন্বয়ক। কাজেই আমাদের এইভাবেই আমাদের পরিচয়টা এখন থেকে আসবে সামনে। জি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, যে আপনার আমি প্রশ্নটা বলছিলাম ছিল যে কি যেন বলুন? আপনাদের এই যে জোট, যারা জোটে আসবেন, আপনি যেহেতু সদস্য হুম, সচিব, এখানে জোটে জি। কাদেরকে আপনি নিবেন কাদেরকে নিবেন না, অর্থাৎ কোন ধরনের, অর্থাৎ নির্দিষ্ট তো দল তো আর নাই যে এদেরকে আমরা নিবই না এদেরকে নিব। যে প্রথম, জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলো, আমরা 53 বছর, মানে আজ 24-এর আগে 53 বছর দেশ স্বাধীন হয়েছিল। 53 কি 54 বছর, 71-এর পর থেকে। এই সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আমরা ওই ক্ষমতাসীন যেই ছিলেন, যে দলে ছিলেন, আমরা আপাতত তাদেরকে আমাদের জোটে নিয়ে বা আমরা তাদের জোটে, আমরা তাদের সাথে কাজ, মানে যাকে বলে দল হিসেবে আমরা তো বোঝাপড়ার ক্ষেত্রে কথা বলতে হবে, যেতে হবে।
আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে, কিন্তু তাদের সাথে আমাদের জোটে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব। আপাতত এটা আমাদের বর্তমান পলিসি, রাজনৈতিকভাবে আমাদের এটা পলিসি, রাজনৈতিক সিদ্ধান্ত। তাহলে আমরা কাকে নিচ্ছি? যারা বিগত 53 বছরে ক্ষমতায় কখনো ছিলেন, ক্ষমতায় যাননি, তাদের মধ্যে যদি কেউ ভালো মানুষ থেকে থাকেন, নেতা থেকে থাকেন, ওই নেতারা, নির্ভেজাল নেতারা যদি থেকে থাকেন এবং তাদের আদর্শ যদি 24-এর চেতনার সাথে মিলে, তাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, তাদের সাথে যদি 24-এর স্পিরিটটা মিলে যায়, তাহলে আমরা তাদেরকে আমাদের সাথে নেব, জি, ধন্যবাদ। এই জোটের আমি সাথে তারা থাকবে। সেম করে আমি এস এম জলিল সাহেবকে আমি বলবো, জলিল সাহেব, আপনি তো ইসলামী ঐক্য জোট, ঐক্য আন্দোলনের একজন সমন্বয়ক, এখানে আমরা জোট করেছেন, ইসলামিক জোট। আমি বাংলাদেশে জানি প্রায় 75-এর উপরে প্রায় ইসলামিক দল আছে, 75+। জি তো আছে। সেই ক্ষেত্রে আমাদের এই যে জাতীয় সংস্কার জোটে আপনারা ইসলামী একটা জোট আসলেন, আরো কি ইসলামিক জোট আসার মতো সম্ভাবনা আছে কি এই জোটে? বা যদি থেকে থাকে কাদের কাদের আপনারা মনে করেন যে এই জোটে আসতে পারে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা অনেক ভেবে দেখলাম এবং আমরা নিজেরা কয়েকদিন যাবৎ চিন্তা চেতনা করলাম, যে চেতনার ভিতরে একটা জিনিসই আমরা বুঝলাম, যে বর্তমান দেশের যে চেতনা বা গতি বা ছিনিমিনি খেলা হচ্ছে, এই ছিনিমিনি খেলার জন্য নতুন রাষ্ট্র গড়ার নিমিত্তে সারা বাংলার প্রখর দৃষ্টিধারী, নবীন প্রবীণ প্রগতিশীল ব্যক্তিবর্গরা, বিজ্ঞ কর্মী সাংগঠনিকরা আসছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কতটুকু এই দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং কাজ করছে, এগুলো আমরা দেখে দেখলাম যে আসলে প্রকৃত, কিছুক্ষণ আগে একটা কথা বলছি, যে আমরা প্রকৃতপক্ষে যা চাওয়ার, যা পাওয়ার, তা কিছুই আমরা পাচ্ছি না, বা যা যাচ্ছে তা হচ্ছে না। সেই লক্ষ্যে আমরা দেখলাম যে আমাদের আব্দুর রহিম ভাই যে মানে কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে, এখন দেখা যায় সেই কর্মকাণ্ডের পরিচালনার মানে পদাধিক হিসেবে যদি আমরা এখানে তাকে যদি সহযোগিতা করি বা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আসলে আমরা কোনো একটা বিস্ফোরণ ঘটাতে পারবো। তো আমরা আমাদের ইসলামিক দলের ভিতরে যেমন ছিল ইসলামী আন্দোলন, এদের সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল, আছে। যেমন জামাতে ইসলাম, ওদের সাথেও কথা হয়েছে। তো আমরা চেষ্টা করছি ওদেরকেও যাতে আমরা নিয়ে আসতে পারি। এছাড়া আরো অন্য অন্য ইসলামী দল যারা আছে, তারপরে ওই খেলাফতে আন্দোলন, ওদের সাথেও ছিল, আমাদের সাথে, আমাদের জোটেই ছিল। ওরা আবার নতুন করে আপনার এই ইয়ে করতেছে, দলে নিবন্ধন নেওয়ার জন্য চেষ্টা তদবির করতেছে। এখন যাই হোক, সবকিছু মিলিয়ে দেখলাম যে এককভাবে এই দেশে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এখন এখানে গোড়াপত্তন বা এমন ভাবে শিকড় গেড়ে বসে আছে, সেই আবাল বনিতার মধ্যে আমরা বসবাস করে যাচ্ছি। সেই আবাল বনিতা আমাদেরকে বানায় রেখে দিয়েছে। আসলে প্রকৃতপক্ষে আমরা সেই আবাল বনিতা না, প্রকৃত দেখেন, গোড়াপত্তন হচ্ছে যারা আল খেয়ে কোরআনের তারা খেয়ে ভাষায় আমি যাবে। একটা কথা বলবো আপনাকে, আপনি যেহেতু ইসলামী আন্দোলনের সাথে যুক্ত, আল কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। তো আমরা আল্লাহর রজ্জুকে যদি আঁকড়ে ধরি আর পরস্পর যদি একে অপরের যদি সহযোগী হই, আমরা অবশ্যই সফলকাম হব। সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ, দেখলাম ইনশাআল্লাহ। যে যে ইসলামিক দল আছে 75+। আমার কাছে যে জি। লিস্ট আছে সেই অনুযায়ী আপনারা এখানে আমি দেখলাম মাত্র 4টা দল বা 5টা দল আমি খেয়াল করলাম। সেই ক্ষেত্রে জি। ইসলামিক দলগুলো, যেমন রহিম ভাই বললো যে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় ছিল জামাত ইসলামের কথা বললেন, আমি জামাত ইসলাম এদেরকে নেওয়া হবে না, যেহেতু এরা ক্ষমতায় ছিল, আমাদের জুটে আসবে না। আর জামাত আলাদা একটা আলাদা একটা শক্তি। সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন যে অন্যান্য ইসলামী দলের সাথে আমাদের কি সম্পর্ক হতে পারে, এবং সেই সম্পর্কটা কতটুকু যুগপৎ বা সমসাময়িক হতে পারে? যেমন আমরা ইসলামী মুভমেন্ট বাংলাদেশ, এরা আসবে, আমার সাথে আছে, আমাদের এই সংগঠনের সাথে আছে। যারপরে জাতীয় উলামা কমিটি, মাওলানা আতাউর রহমান আতিকি সাহেবের দল এটা, উনি আসার জন্য ইয়ে করছে, উনিও আসবেন। তারপর হচ্ছে আপনার নিজাম ইসলাম বাংলাদেশ, এরা আসবে। এর চেয়ারম্যান হচ্ছেন হারিসুল হক সাহেব। তারপর আছে ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম, এরাও আসার জন্য আমাদের সাথে একমত হয়েছে, এরাও আসবে। প্রকৃতপক্ষে ইসলামিক নাম শুনলে ইসলামিক দৃষ্টিকোণটাকে মানুষ এমন কোনটা সাগর রেখে দিয়েছে, ইসলামিক দৃষ্টিকোণটা এই দেশের মানুষ যেন কোনো ভুলে যেতে বসেছে। আর জি, ইসলামিক যে চেতনা বিকাশ, যেটা আপনি একটু আগে বললেন, যে আসলে ইসলামিক মন মানসিকতার ভিতরে সবাই ইসলামিক মানুষ, সবাই মুসলমান, কিন্তু ইসলামিক যে একটা ভাব গাম্ভীর্য, আমার ভাই আব্দুর রহিম সাহেব, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ইসলামী দৃষ্টিকোণটাকে উনি খুব বড় বেশি
বড় মনে করে দেখছেন এবং ইসলামিক দলগুলোকে চাচ্ছেন, এবং ওনার সাথে এইগুলো দলগুলো আসলে মানে এই দেশের জন্য আমরা কিছু একটা ভালো উপহার দিতে পারবো, সেই ভালো দিকটাকে উপহার দেওয়ার জন্য উনি এই দিকগুলোকে বা এই দলগুলোকে উনি টানছেন এবং আমাদেরকে ডাকছেন। এবং আমি ধরুন আগে থেকে পূর্ব পরিচিত, সেই হিসেবে সাদর সম্ভাষণ জানানো হচ্ছে আরো অন্য অন্য দল যেগুলো আছে সেই দলগুলোকে। তো এখানে একাধিক না, অনেকগুলো দল এসে গেছে অলরেডি এবং আসবে এবং কাজ করবে। আমরা চাচ্ছি সাবলীল ভাবে, স্বাধীনভাবে, এবং স্বাধীনতা উত্তরে দেশের জন্য মানুষ কতটুকু স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার ক্ষেত্রে, যেহেতু আপনি বলছেন জামাত ইসলাম বেশ কয়েকবারই আসছে, তাদের কার্যক্রম দেখছেন, তারা কিন্তু পরিপূর্ণ কোনো কার্যক্রম করতে পারেনি, কোনটার সঙ্গে তারা কিন্তু থেকে গেছে ওই যে দলের লেঙ্গুর ধরে আসছে, ওই লেঙ্গুর নিয়েই চলে গেছে এবং লেঙ্গুর গুড়ায় তারা পিছনে পড়ে গেছে। তবে আশা করি তারা এই ভুল আগামীতে করবে না, তারা জি। শিক্ষা পেয়েছে আ- পূর্বোক্ত কার্যক্রম থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি রহিম সাহেবের কাছে এরপর আসবো। রহিম সাহেবের কাছে আসবো যে বিষয়টা নিয়ে, আমার একটা প্রথমত একটা হাদিস দিয়ে একটু শুরু করি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে নেতৃত্ব ছাড়া অর্থাৎ একটা সংগঠন হতে হতে গেলে একটা সংগঠনে হতে গেলে কিছু লোকের প্রয়োজন। তো তার সেই লোকের জন্য একটা নেতার প্রয়োজন, আর নেতার জন্য আনুগত্যের প্রয়োজন। সেই জায়গা থেকে আপনার নেতৃত্বে, আপনি যেহেতু একজন এই জাতীয় সংস্কার জোটের মহাসচিব হিসাবে এখন আছেন, তো সেই আপনার নেতৃত্বে আমরা কতটুক এই জাতীয় সংস্কার জোট কিভাবে আগাবে, এই যে নেতৃত্ব গুণটা আপনাকে কিভাবে দিবেন আমাদেরকে সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। আমাদের চেতনা যেটা, সেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। এই চেতনার সাথে যারা সঙ্গতিপূর্ণ আছেন, যারা মোটামুটি ভাবে বলতে গেলে এই বিষয়টা নিয়ে আমরা চর্চা করছি, প্রতি মুহূর্তে আলাপ আলোচনা করছি দল আমাদের জোটের আভ্যন্তরীণ আহ নেতৃবৃন্দদেরকে নিয়ে, আমাদের এই পলিসি গুলোতে আপগ্রেড তো হবে, সংস্কার হবে। সংস্কার যে হবে না পলিসি তা না, আমরা যেহেতু সংস্কার জোট, আমার ভাবনাটা এরকম। আমার মতো যারা আমার আমার জোটের যারা আরো কয়েকজন উদ্যমী মানুষ আছেন, তাদের নাম বলতে গেলে প্রথমে বলতে হয় যেমন আমাদের আহ্বায়ক সাহেব। আমাদের আহ্বায়ক সাহেব মেজর আমিন আহমেদ আফসারি, উনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। আবার একই দিকে দেখেন প্রফেসর আর খান সাহেব, আহ উনি আমাদের প্রধান সমন্বয়। তাহলে আমরা এই ধরনের আরো কয়েকজন নেতৃবৃন্দ আছে আমাদের, যারা কোর কমিটি বলতে পারেন। একত্রে বসে আমরা চা খাই, কথা বলি, পলিসি নিয়ে কথা বলি, নিজেদেরকে মানে নিজেদেরকে আমরা আপগ্রেড করি। যেমন এই যে জামাতের কথা বললেন, এখন জামাতের জোট সরকারের সাথে জামাত একটা সময় ছিল। আমাদের আসলে উদ্দেশ্যটা হলো আদর্শ মানুষদেরকে, এবং যারা বাংলাদেশের জন্য বিপজ্জনক নয়, যারা পিছনে তাদের অপরাধ বা দেশ স্বাধীনতার পরে যারা অপরাধের সাথে জনগণের সম্পদ বা জনগণের জানমাল নিয়ে যারা চিনিমিনি খেলেন নাই, তাদের নৈতিক ভাবে তারা নিজেদেরকে ধরে রাখছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পেয়েছে, এরকম নেতৃত্ব যদি আসে আমরা তাদের ব্যাপারে দেখব। আমরা কিন্তু একবারই বলি নাই যে আমরা ভালো মানুষকে আমরা আমাদের সাথে নিব না। আমরা আসলে একটা ক্রাইটেরিয়া করেছি যে আমরা এটা, এই ধরনের ভালো লোক না হলে আমরা দেশটাকে ঠিক করতে পারবো না। জি, বলেন। থ্যাংক ইউ। তো আমরা আহ, ভালো মানুষদেরকে নিয়ে, জনগণের কাছে যারা গ্রহণযোগ্য, এই ধরনের মানুষদেরকে নিয়েই আমরা আমাদের ধীরে ধীরে আমাদের সাংগঠনিক শক্তি আমরা বৃদ্ধি করতেছি এবং করব। এখন প্রথম ফেজে আমরা 53 বছরের যারা ক্ষমতায় ছিল, আমরা তাদেরকে প্রথম ফেজে আমরা নেব। এখন যে যে এই ক্যাটাগরি অনুযায়ী যারা যেখানে পড়ে তখন দেখা যাবে। আর এখন যারা আছেন, বিশাল মাঠ আমাদের বাংলাদেশে, 18 কোটি মানুষ, 19 কোটি মানুষ, আমাদের নেতাদের অত অভাব নেই নতুনদেরকে নিয়ে আগাতে চাই। নতুন বলতে বয়সে শুধু নবীন না, আমাদের প্রবীণরাও আমাদের সাথে কাজ করতে পারে। যেমন আমি 70 বছর প্রায়, তা এখন বলুন, তা আমরা তো প্রবীণ। এখন আমাদের নবীন এবং প্রবীণের সমন্বয়ে মিলিয়ে আমরা 24কে এগিয়ে নিতে চাই। আমি আগেই বলছি, এনসিপি তার নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব চিন্তাধারায় এগিয়ে যাচ্ছে। আমরা তাদের সফলতা কামনা করি, আমাদের জোট তাদের সফলতা কামনা, তাদের অবদান আছে। আমরা মনে করি তারা একাই যথেষ্ট নয়। আমরা
ঠিক আমাদের মতো আরো অনেক জোট জোট আছে বাংলাদেশে, তারা তৈরি হচ্ছে আপনার 24কে ধারণ করে এনসিপির পাশাপাশি তারা এগিয়ে যাবে। তারপর আমি আমাদের সবগুলো জোট মিলে আবার আমি আপনি মহাজোট ইন্টারাপ্ট হতে পারে। করছি আপনার কথার উপর, বলে যে আপনি প্রবীণ এই কথাটা আমরা মানতে পারলাম না। কারণ আমরা একটা কবিতা পড়েছি যেখানে উল্লেখ আছে অনেক 25 বছরের যুবকের ভিতরে আমরা বৃদ্ধকে দেখেছি, 75 বছরের বৃদ্ধের কাছে আমি যুবককে দেখেছি। তো সুতরাং বয়সটা কোনো ফ্যাক্ট না, মন মানসিকতা, কাজের দক্ষতা, অগ্রগতি, এবং সেটাও হচ্ছে মূল বিষয়। আমরা বয়সকে ঠিক কখনোই পাত্তা দিয়ে যদি আমরা বলি যে আমরা তো বয়স হয়ে গেছে আমরা আর পারবো না, তাহলে আসলে আমরা পারবো না। আমরা বয়সটাকে না, আমরা ধরবো আমাদের কর্মদক্ষতা এবং সামনে এগিয়ে যাব। তা ভেঙে গেছে। আমার সেই কথা থেকে আমার কথা হচ্ছে এখন জলিল সাহেবকে আমার কাছে প্রশ্ন হচ্ছে একটাই, যে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই যে জোট, সেই জোটটাকে কতটুক ইসলাম সমর্থন করে? ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি বলেছেন, তো আমার এখানে একটা লিখিত আছে। সেই লিখিত বিষয়টা যেটা হচ্ছে, জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষের মঙ্গল ও দাবি আদায়ের পক্ষে চিরকৃতজ্ঞ শাসক অবনত মস্তকে ইতিহাস বিধৌত আমিরুল মুমিনিন, বীর লড়াকু সৈনিক, অকুণ্ঠিত ন্যায় বিচারক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পদাঙ্ক স্মরণে বাংলার মানুষের প্রহরীর মতো খাদেমের দায়িত্ব পালন করবে আমার স্বাধীন বাংলা সংসদ বাংলাদেশ। সাবাস বাংলাদেশ। সকল দেশবাসীর সুস্থতা ও মঙ্গল দীর্ঘায়ু কামনা আমাদের জন্য সর্বক্ষণ থাকবে, এবং আগামীতে আমরা করে যাব ঠিক ইসলাম যেভাবে করেছে। একটার পর একটা তারা যুদ্ধ করেছে, এবং যুদ্ধে তারা বিজয়ী হয়েছে, এবং বিজয়ের পরিপ্রেক্ষিতে তাদের যে রক্ষণাত্মক যে আক্রোশ, সেই আক্রোশ কখনো তারা প্রকাশ করেনি, এবং কোনো বন্দীকে তারা কি খারাপ ব্যবহার করেনি। আমাদের চিন্তা চেতনা ঠিক এইটাই। এবং আমার ভাই আব্দুর রহিম সাহেব, উনিও ঠিক ওই প্রকৃতির মানুষ। ওনার এই চরিত্রটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং এইটাই আমি ওনাকে এর জন্য অ্যাকসেপ্ট করি, যে উনি প্রকৃতপক্ষে গঠনমূলক কাজ করেন এবং গঠনমূলক কথা বলেন। তা আমাদের চিন্তা চেতনা হচ্ছে যে আমরা যতই জিহাদ করি, যতই যা কিছু করি, কিন্তু জিহাদের অর্থ আমাদের বুঝতে হবে। জিহাদ শব্দের অর্থটা কি এবং মজলুম শব্দের অর্থটা কি, এটা আমরা অনেকে বুঝি না, আমি আরবি শব্দ, আমি যার জন্য আমরা আমি এটাকে। এটা এটা নিয়ে কথা বলার জন্য লম্বা হয়ে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ বলি। বাংলাদেশে যে জি ইসলাম, বলেন। বাংলাদেশে যে ইসলাম, এটা প্রায় 37 ধরনের ইসলাম পাওয়া যায়। কেউ আছে পীরের ইসলাম, কেউ আছে অমুক দলের ইসলাম, সুন্নি শিয়া মিলে 37 ধরনের ইসলাম আছে। আমি হয়তো বা অন্য কোনো এক সময় আপনাদের সাথে এটা নিয়ে কথা বলতে পারবো, আমার কাছে ডিটেল চার্ট আছে। আমার কথা যে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যে জিনিসটাকে আমি বিশ্বাস করি, আমি পড়াশোনা করেছি, যে ইসলামটা হচ্ছে আল কোরআন এবং হাদিসের উপর, এরপরে যা আছে সব বাদ। আমি বিশ্বাস করি এটা। ঠিক। এখন জি জি। আপনার দৃষ্টিকোণ ইউনিভার্সাল। থেকে সেই জায়গাটা থেকে আপনার সর্বশেষ যে কথাটা বলবেন, যে ইসলামটাকে আপনি, ইসলাম এবং ইসলামটাকে কোন ভাবে আপনি দেখেন, এই যে জোটটাকে আপনি কোন ভাবে দেখেন? ইসলামে কিন্তু সন্ধি করার জন্য আল্লাহ রসুল সন্ধি করছেন বিভিন্ন শর্তের মোতাবেক। তা শর্ত মোতাবেক সন্ধি করা যাবে, এবং শর্ত মোতাবেক রাজনীতি করা যাবে। তো শর্ত মোতাবেক যখন সন্ধি করেছে, বাণিজ্য চুক্তি করেছে, তাহলে আমরা কেন শর্ত মোতাবেক রাজনীতি করতে পারবো না বা জোট করতে পারবো না? জি, এই হচ্ছে এক্স্যাক্টলি কথা। এই যে কিন্তু সেই এই মোতাবেক উত্তরটাই সত্যতা আমি করে আনতে চেয়েছিলাম হবে। আপনার কাছ থেকে, যে আমরা ইসলাম যেহেতু সন্ধি করে শর্ত মোতাবেক, আমরা শর্ত মোতাবেক এই জোটে আছি যাতে ভালো মানুষগুলো ঠিক। একসাথে হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রাইট। রহিম সাহেবের কাছে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রহিম সাহেবের কাছে আসবো, যে আপনি এই যে আজকে এই মহাসচিবের দায়িত্ব পালন করছেন, এই জোটটাকে আপনি কোথায় দেখতে চান এবং কিভাবে দেখতে চান? দেখুন, বাংলাদেশের এখন রাজনৈতিক যে অবস্থা, জনগণ মানসিকভাবে প্রস্তুত। তারা নতুন ফেসিবাদকে দেবে না, আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। জনগণ 24কে ধারণ করতেছে, কিন্তু আমাদের নেতৃত্বের কিছু অভাব আছে। 24কে ধারণ করছে যারা, এদের এই 24কে ধারণ করে রাষ্ট্র ক্ষমতায় বসে দেশকে পরিচালনা করতে গেলে যে ধরনের নেতা দরকার, সেই ধরনের নেতার সাথে আমরা পরিচিত হতে পারছি না। তাদেরকে ঘর থেকে আমরা আনতে পারছিলাম না। এখন আমাদের বর্তমান রাষ্ট্রে যা কিছু ঘটে গেল কিছুদিন যাবৎ, আমি যদি টার্নিং পয়েন্ট বলি আপনাকে, এই যেমন ধরেন, আমরা মানুষ চাচ্ছি, প্রথমে মানুষ চাচ্ছে
আপনার জুলাই, মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা হলো মানুষ চাচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদের মধ্যে আমরা যারা 24কে নিয়ে লড়াই করছি, সংগ্রাম করছি, অর্জন করেছি, আমাদের জীবন এখানে লুকায়িত আছে। এখানে নতুন করে কোনো ফেস্টিভ্যাল যদি আবার জন্ম নেয়, এই সনদটা যদি আমরা কমপ্লিট করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের প্রত্যেকের জান মাল সম্পদ সবকিছু বিনষ্ট হবে। হ্যাঁ, কাজেই জুলাই সনদ আমাদের লাগবেই। এটা একটা বিষয়, এটাকে আমরা 1 নম্বরে রেখি। 2 নম্বর হলো এই 24 আসলো কেন? 24 তো আসছে একটা সংস্কারের জন্য। সেই সংস্কারই যদি করতে না পারি, আমি পরের ধাপে যাব না। আমাকে সংস্কার আপনি একদিনে পারেন আর 10 বছরে পারেন। সংস্কার সবাই মিলে ঠিক করে, এখানে ধামাচাপা দেওয়ার কিছু নাই। আমরা 53-এর যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, ক্ষমতায় ছিলেন, সবাইকে চিনি। তারা কেউ কোনোদিন কথা দিয়ে কথা রাখেননি। তারা কথা রাখেননি। আমি এটার উপরে কথা বলতে গেলে আমি দর্শকদের বললাম, দর্শক আপনারাই বিচার করেন তারা কবে কথা রাখছে, কোনো কথা রেখেছেন। জাতীয় গুরুত্বপূর্ণ, তারা স্বীকার করেছেন এটা করবো ক্ষমতায় গিয়ে, কিন্তু তারা করেননি। এরকম গুরুত্বপূর্ণ বহু সিদ্ধান্ত আছে, তারা করেননি। তাহলে আসলে কি আমাকে সংস্কার, এই যে বর্তমান সরকার আছেন, এই সরকারকে দিয়ে পরিপূর্ণ সংস্কার করতে হবে। এখানে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। আচ্ছা, সংস্কার করলে এই যে আপনারা দেশের মানুষের সাথে যে অবিচার করলেন, মানুষকে যে কষ্ট দিলেন, মানুষের সম্পদ লুটপাট করলেন, মানুষের জীবন ধ্বংস করলেন, এটা বিচার লাগবে না? বিচারটা আপনার দলীয়রা তো বিচার ঠিক মতো করবেন না। আওয়ামী লীগকে বাঁচাবেন বিএনপি, বিএনপি কে বাঁচাবেন আওয়ামী লীগ। আমরা অতীতে কি দেখেছি? আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বিষাদাগার করে সমানে, যে বিএনপি এটা করছে সেটা করছে। আবার বিএনপি কি করে? আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। ইদানিং কালে শুনুন তো, দেখেন তো, এখন তো আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কিচ্ছুই বলে না, বিএনপি তো আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন কোনো কথা বলে না। তাহলে এগুলো তো গোপন থাকে না আধুনিক যুগ। আপনারা ওই সেকালের যারা রাজনৈতিক নেতা নেতৃত্ব, তারা যেগুলো করেছেন, আসলে তারা ব্যাকডেটেড হয়েছে। আচ্ছা, ব্যাকডেট হচ্ছেন কিভাবে? আচ্ছা দেখেন, 24-এর এই যে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য যে ছাত্র জনতা মাঠে নেমে আসলেন, নেতৃত্বটা কে দিয়েছে 24-কে বিজয় করতে? কোনো ফাঁকা ফাঁকা কোনো নেতাকে দেখছেন সামনে থেকে নেতৃত্ব দিতে? তারা পিছনের সারিতে চলে গেছে। ভাই, আপনি যখন পিছনের সারিতে চলে গেছেন, 5টা বছর একটু ঘুমান না। 5টা বছর আপনারা একটু ঘুমান, আমাদেরকে কাজ করতে দেন 5টা বছর, আমরা করে দেশটাকে সুন্দর করি, আবার আপনারা আসেন। সিস্টেমটা যা করতে দেন আমাদের। আপনারা পিছন থেকে যে টেনে ধরতেছেন, এই টেনে ধরাটা ধরতে গেলে আপনার এদেশের মানুষ সেটা মানবেন। তাহলে আমরা বিচার ছাড়া, বিচারটা পরিপূর্ণভাবে হচ্ছে একটা প্ল্যাটফর্মের সমাজ, যখন সবাই আমরা বুঝবো ইয়েস, বিচার একটা পর্যায়ে শুরু হয়ে গেছে, মানে কি বিচার সমাপ্ত দিকে যাচ্ছে, মোটামুটি আমরা বিচারটা করতে পারছি দ্রুতভাবে, সন্তোষজনক। এই পর্যায়ে যখন আসবেন, তখন আপনি আসবেন স্থানীয় সরকার নির্বাচনে। স্থানীয় সরকার নির্বাচন দ্বারা তো সরকার গঠন হয় না। তাহলে স্থানীয় সরকার নির্বাচন দ্বারা আপনি কি কি পাবেন? দেশের রাজনৈতিক পরিস্থিতি কি, আমাদের প্রশাসন ভোট করার মতো যোগ্যতা অর্জন করছে কিনা, আমাদের রাজনৈতিক দলগুলা তারা সংস্কার নিজেদের মধ্যে করছে কিনা, তারা কতটা, এক কথায় তারা কতটা ভদ্র হয়েছেন, মানুষ হয়েছেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি ঠিক। শ্রদ্ধাশীল হয়েছেন। জি, আপনাকে অসংখ্য এই ধন্যবাদ। জিনিসটা আমরা পাবো। একটু শেষ করে দিই। আধা মিনিট। স্থানীয় সরকার নির্বাচন, এটা যখন হয়ে যাবে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আসবো আমরা জাতীয় সংসদ নির্বাচন। সেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা যখন আসব, তখন একটা সরকার গঠন হবে। আশা করি তখন থেকে দেশ একটু জনগণের আকাঙ্ক্ষার দিকে, আশা করি তখন ভালো কাজ করতে পারবে। সে যেই আসলে ক্ষমতায়, এই প্রসেসটা ফলো করে আসলে, আর এটা আমি মনে করি বড় দল যারা, তাদের দায়িত্ব এটা, তাদের দায়িত্ব, তাদের গাড়ি, তারা তো আমাদের মতো নতুন প্রজন্মের নতুনদেরকে তো ঠিক করবে, তা ভবিষ্যৎ নেতৃত্ব তারা তৈরি করবে।
জি, আপনাকে অসংখ্য তারাই তো ধন্যবাদ। বড় দল হিসেবে তার দায়িত্ব। জি। আমাদের সময় সংক্ষিপ্ত। রাজনীতির সংস্কার ও ভবিষ্যতের বাংলাদেশ একটি চলমান টক শো। টিটু টুডেস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সবাইকে ধন্যবাদ। উপস্থিত আজকে ছিলেন আমাদের সাথে জলিল সাহেব এবং আব্দুর রহিম সাহেব। আমরা দুইজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নিয়ে আজকে ছিলাম এখানে। আমরা পরবর্তীতে আবার কোনো একদিন একজন একজনকে আমরা পাবো, হয়তো বা দুজনকে একসাথেই পাবো আবার এই আলোচনা করতে, আমাদের রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য। আজকের এই আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হবে জনগণকে রাজনীতিতে আসতে হবে জনগণের অধিকার আদায়ের জন্য। শুধু ভোট দিলেই হবে না, রাজনীতি জি কি এটা বুঝতে হবে। সেই বোঝা এবং আকাঙ্ক্ষা নিয়ে জি আমরা জি। এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।